মেরিন একাডেমি কলেজের সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছো। শারদীয় দুর্গা উৎসবের ছুটি শেষে এটাই তোমাদের সাথে দ্বাদশ শ্রেণীর সাথে আমার প্রথম ক্লাস। আমি আশা করছি দ্বাদশ শ্রেণীতে সকল ছাত্রছাত্রী তোমরা ভর্তি কার্যক্রম শেষ করেছো। তো আমরা আমাদের নির্ধারিত অনলাইন ক্লাসে ফিরে আসি। দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার পরিচয়, আমি সিমাউল ফিরদাউসি, প্রভাষক জীববিজ্ঞান, মেরিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, আনোয়ারা, চট্টগ্রাম। আজকে দ্বাদশ শ্রেণীতে জীববিজ্ঞান প্রথম পত্র আলোচনা করব। আমরা আলোচনা করছিলাম নবম অধ্যায় উদ্ভিদ শারীরতত্ত্ব বা প্লান্ট ফিজিওলজি, এই চ্যাপ্টার নিয়ে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ, একটি চারা গাছ বা যে কোনো একটা উদ্ভিদ তুমি কল্পনা করতে পারো। উদ্ভিদের মূলগুলো মাটির নিচে আছে এবং মাটিতে যে বিভিন্ন পদার্থের দ্রবণ, এই দ্রবণের মধ্যেই বিভিন্ন পুষ্টি উপাদানগুলো দ্রবীভূত অবস্থায় থাকে। এই পুষ্টি উপাদানগুলো উদ্ভিদ গ্রহণ করে। তা আমরা জানি যে উদ্ভিদের মূলের বিভাজনরত অঞ্চল দিয়েই কিন্তু আয়নগুলো বা খনিজ উপাদানগুলো শোষিত হয়। তো এখন এই খনিজ উপাদানগুলো কিভাবে শোষিত হয়, কিভাবে পরিশোষিত হয়, সে বিষয়ে আমাদের আলোচনা। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমাদের আজকের পাঠ কি হতে পারে। আজকের পাঠ হচ্ছে উদ্ভিদের খনিজ লবণ পরিশোষণ প্রক্রিয়া। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই পাঠ শেষে যে কাজগুলো করতে পারবে, তোমরা খনিজ লবণ পরিশোষণের প্রকারভেদ সম্পর্কে বলতে পারবে, নিষ্ক্রিয় পরিশোষণ প্রক্রিয়া বর্ণনা করতে পারবে, সক্রিয় পরিশোষণের প্রকারভেদ আলোচনা করতে পারবে, বিভিন্ন প্রকার সক্রিয় পরিশোষণের মধ্যে তুলনা করতে পারবে। আমরা পরবর্তী অংশে যাচ্ছি। তার আগে স্লাইড দেখার সুবিধার্থে আমরা স্লাইডকে সেট করে নিচ্ছি। এবার আসি আমাদের পরবর্তী স্লাইডে। খনিজ লবণ পরিশোষণ প্রক্রিয়া কাকে বলে এই বিষয়ে তোমরা আগেই জেনেছো। তো আমরা আজকে খনিজ লবণ পরিশোষণ প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয় সেটি জানব। খনিজ লবণ পরিশোষণ প্রক্রিয়া মূলত দুটি পদ্ধতিতে সম্পন্ন হয়ে থাকে। একটা হচ্ছে সক্রিয় পরিশোষণ, আর একটা হচ্ছে নিষ্ক্রিয় পরিশোষণ। খনিজ লবণ পরিশোষণ, যে মূল উদ্ভিদের মূল দেখিয়েছিলাম, মূল দ্বারাই উদ্ভিদ খনিজ লবণ পরিশোষণ করে থাকে। তো সক্রিয় পরিশোষণ কাকে বলা হয়? উদ্ভিদ খনিজ লবণ শোষণের সময় যদি পরিশোষণের সময় বিপাকীয় শক্তির প্রয়োজন হয়, সেই পরিশোষণ প্রক্রিয়াকে বলা হয় সক্রিয় পরিশোষণ। আর যে পরিশোষণ প্রক্রিয়ায় বিপাকীয় শক্তির প্রয়োজন হয় না, অর্থাৎ উদ্ভিদের কোষে এটিপি ভেঙে যে শক্তি উৎপন্ন হয় সেই শক্তির প্রয়োজন হয় না, সেই ধরনের পরিশোষণ প্রক্রিয়াকে বলা হয় নিষ্ক্রিয় পরিশোষণ। কি বলেছি? খনিজ লবণ পরিশোষণ প্রক্রিয়া হচ্ছে দুই প্রকার, একটা সক্রিয় পরিশোষণ আর একটা নিষ্ক্রিয় পরিশোষণ। সক্রিয় পরিশোষণ কাকে বলে? যে পরিশোষণ প্রক্রিয়ায় বিপাকীয় শক্তির প্রয়োজন হয় তাকে বলা হয় সক্রিয় পরিশোষণ, আর যে পরিশোষণ প্রক্রিয়ায় বিপাকীয় শক্তির প্রয়োজন হয় না তাকে বলা হয় নিষ্ক্রিয় পরিশোষণ। এবার আমরা দেখি যে নিষ্ক্রিয় পরিশোষণ কি ধরনের হতে পারে, সক্রিয় পরিশোষণ কি ধরনের হতে পারে। প্রথমে আসি নিষ্ক্রিয় পরিশোষণ। আমরা আগেই জেনেছি নিষ্ক্রিয় পরিশোষণে কোনো ধরনের বিপাকীয় শক্তির প্রয়োজন হয় না। তো নিষ্ক্রিয় পরিশোষণকে বিভিন্ন বিজ্ঞানীর মত অনুযায়ী চারটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ব্যাপন, আর একটা হচ্ছে আয়ন বিনিময়, 3 নম্বর হলো ডোনান সাম্যাবস্থা, 4 নম্বর হলো ব্যাপক প্রবাহ। তো প্রথমে আসি ব্যাপন। এই ব্যাপন মতবাদটা দিয়েছেন বিজ্ঞানী হোপ এবং স্টিভেন্স। ওনারা দুজন 1952-তে ব্যাপন মতবাদ প্রবর্তন করেন, অর্থাৎ ওনারা এই মতটি দেন
এই মতটি দ্বারা যেটা বোঝায় মূলত সেটা হচ্ছে ব্যাপন প্রক্রিয়া সম্পর্কে তোমরা জানো যে কোনো দুটা ভিন্ন ঘনত্বের দ্রবণের মধ্যে একটি দ্রবণে যদি উপাদানের পরিমাণ বেশি থাকে, কোনো বস্তুর পরিমাণ বেশি থাকে, সেই দ্রবণ দুটো কাছাকাছি বা একই সাথে অবস্থান করলে একটা দ্রবণ থেকে আরেকটা দ্রবণে, এক দ্রবণে যে বস্তুটার পরিমাণ বেশি সেখান থেকে ওই বস্তুটা যে দ্রবণের মধ্যে কম আছে, যে দ্রবণের মধ্যে কম আছে সেখানে দ্রব ব্যাপিত হয়। এই প্রক্রিয়াটাকে বলা হয়, বা দ্রব স্থানান্তরিত হয়, এই প্রক্রিয়াটাকে বলা হয় ব্যাপন। তাহলে এখানে নিষ্ক্রিয় মানে এই প্রক্রিয়াটা চলার জন্য কোনো বিপাকীয় শক্তির প্রয়োজন হয় না। আমরা চিত্রের মাধ্যমে একটু দেখে নিই। এখানে দেখো যে এই চিত্রটা হচ্ছে ব্যাপন মতবাদের চিত্র। এখানে যেটা বোঝা যাচ্ছে ব্যাপন মতবাদ কে দিয়েছেন আমি আগেই বলেছি, হোপ এবং স্টিভেন্স। ওনারা যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে এই যে কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন, একটা কোষের বাইরের পর্দা। তো এটা ধরো মূলের কোষের ভেতরের দ্রবণ এটা, আর কোষের বাইরের দ্রবণ হচ্ছে এটা। তো দ্রবণের মধ্যে এখানে পটাশিয়াম আয়নের ঘনত্ব বেশি, আর কোষের ভেতরে পটাশিয়াম আয়নের ঘনত্ব কম দ্রবণে। তাহলে ব্যাপন প্রক্রিয়ায় কি ঘটবে? বাইরে যে পটাশিয়াম আয়ন আছে, এই পটাশিয়াম আয়নগুলো ব্যাপন প্রক্রিয়ায় কোষের ভেতরে প্রবেশ করবে প্লাজমা ঝিল্লির ভেতর দিয়ে। এটাই হচ্ছে ব্যাপন মতবাদ। এখানে কোনো ধরনের বিপাকীয় শক্তির প্রয়োজন হয় না। তারপর আমরা দেখেছিলাম যে আয়ন বিনিময় মতবাদ। আয়ন বিনিময় মতবাদ কি বলা হচ্ছে? আয়ন বিনিময় মতবাদে যেটা বলা হচ্ছে এটা হচ্ছে কোষরস থেকে হাইড্রোজেন আয়ন বাইরের দ্রবণে নির্গত হয়। এখানে এই যে এটা হচ্ছে কোষের ভেতরের দ্রবণ, আর এটা হচ্ছে কোষের বাইরের দ্রবণ। এই যে কোষের ভেতরে হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন হয়েছে ডিহাইড্রোজিনেস প্রক্রিয়ায়। এই ডিহাইড্রোজিনেস প্রক্রিয়ায় কোষের ভেতরে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন, তো ভেতরের দ্রবণ থেকে কোষরস থেকে হাইড্রোজেন আয়নটা বাইরের দ্রবণে নির্গত হয়। তখন কি হয়? কোষের বৈদ্যুতিক নিরাপত্তা বজায় রাখার জন্য বাইরের দ্রবণ থেকে, ঠিক এখান থেকে যেহেতু একটা ক্যাটায়ন বাইরে চলে গেছে, হাইড্রোজেন আয়নটা বাইরে চলে গেছে, তখন বাইরের থেকে এই যে এখানে বৈদ্যুতিক সাম্যাবস্থাটা করার জন্য, বৈদ্যুতিক চার্জের সমন্বয় আনার জন্য প্রোটন আয়ন বাইরে চলে যাওয়ার কারণে আরেকটা ক্যাটায়ন কোষের ভেতরে বাহির থেকে প্রবেশ করে। তাহলে বাহির থেকে ধরো পটাশিয়াম আয়ন থাকে বা অন্য কোনো ক্যাটায়ন আছে, সেই ধরনের ক্যাটায়নগুলো, এই ক্যাটায়নটা মানে প্রোটনটা বাইরে চলে যাওয়ার কারণে অন্য ক্যাটায়ন তখন ভেতরে প্রবেশ করে। ঠিক একইভাবে হাইড্রোক্সিল আয়ন যখন এভাবেই হাইড্রোক্সিল আয়ন যখন বাইরে যায়, কোষের বাইরে যায়, তখন ক্লোরাইড আয়ন বা অন্য অ্যানায়ন কোষের ভেতরে দ্রবণে প্রবেশ করে। হাইড্রোক্সিল আয়নগুলো হাইড্রোক্সিল আয়নের মাধ্যমে অ্যানায়নের বিনিময় সম্পন্ন হয়। এটাকে বলা হয় আয়ন বিনিময় মতবাদ। ক্যাটায়ন এবং অ্যানায়ন একই সাথে পরিশোষিত হয় না। ক্যাটায়ন নির্গত হলে ক্যাটায়ন প্রবেশ করে, বা প্রোটন আয়ন নির্গত হলে প্রোটন আয়ন প্রবেশ করে, হাইড্রোক্সিল আয়ন নির্গত হলে অ্যানায়ন প্রবেশ করে। এভাবে আয়ন বিনিময় সম্পন্ন হয়ে থাকে। তো আমরা আরও দুটো মতবাদ সম্পর্কে জানবো বলেছি। একটা হচ্ছে ডোনান সাম্যাবস্থা, আর একটা হচ্ছে ব্যাপক প্রবাহ। তো ডোনান সাম্যাবস্থা বলতে কি বুঝায়? এখানে বিজ্ঞানী এফ.জি. ডোনান 1911 থেকে 1914 তিনি গবেষণা করে যে মতবাদ দিয়েছেন সেটাকে বলা হয় ডোনান সাম্যাবস্থা। তো উনি বলতে চেয়েছেন যে কোষঝিল্লির অভ্যন্তরে অব্যাপনযোগ্য কিছু স্থির ঋণাত্মক চার্জ থাকে। কোষঝিল্লির অভ্যন্তরে অব্যাপনযোগ্য মানে যেগুলো ব্যাপিত হয় না, এরকম কিছু ঋণাত্মক চার্জ থাকে। এই ঋণাত্মক চার্জগুলোকে নিরপেক্ষ করার জন্য বাহির থেকে কিছু ধনাত্মক চার্জ বিশিষ্ট ক্যাটায়ন ঝিল্লির অভ্যন্তরে প্রবেশ করে। কি বলেছি? এই যে তোমাদেরকে এর আগে যে চিত্রে দেখিয়েছিলাম কোষঝিল্লি, এরকম কোষঝিল্লির ভেতরের দ্রবণে কি থাকে? কিছু স্থির ঋণাত্মক চার্জ থাকে। তো এই স্থির ঋণাত্মক চার্জগুলো তো ব্যাপিত হতে পারে না। তাহলে কোষের ভেতরে যখন তোমার চার্জের বৈপরীত্যের সৃষ্টি হয় বা ভেতরের দিকে ঋণাত্মক চার্জ বেড়ে গেল,
তখন চার্জের যে বৈষম্য সৃষ্টি হয়েছে এটা সাম্য আনার জন্য, নিরপেক্ষ করার জন্য, পরিস্থিতিটাকে, ভেতরের পরিবেশটাকে নিরপেক্ষ করার জন্য বাহির থেকে কিছু ধনাত্মক চার্জ বিশিষ্ট ক্যাটায়ন ঝিল্লির ভেতরে প্রবেশ করে। প্লাজমা ঝিল্লির ভেতরের এরূপ স্থির আয়নের সংখ্যা বেশি হয়ে গেলে বাহির থেকে ভেতরে একটা সাম্যাবস্থা না আসা পর্যন্ত ক্যাটায়নগুলো বেপিত হতে থাকে। এটাকেই বলা হয় ডোনার সাম্যাবস্থা। আর আরেকটা মতবাদ হচ্ছে ব্যাপক প্রবাহ। ব্যাপক প্রবাহ কাকে বলা হয়? এখানে বিজ্ঞানী হিলমো 1955 এবং বিজ্ঞানী ক্র্যামেন 1956 ওনারা মত দিয়েছেন যে যখন প্রস্বেদন সংগঠিত হয় তখন প্রস্বেদনের টানে মূল দিয়ে যে পানি শোষিত হয়, মূলরোম অঞ্চল দিয়ে যে ব্যাপক হারে পানি শোষিত হয়, এই পানির সাথে সাথে অনেক খনিজ লবণ সরাসরি শোষিত হতে থাকে। এটাকে বলা হয় ব্যাপক প্রবাহ। তাহলে আমরা নিষ্ক্রিয় পরিশোষণের 4টা মতবাদ সম্পর্কে জানলাম। একটা ব্যাপন মতবাদ, একটা আয়ন বিনিময় মতবাদ, 3 নম্বর হলো ডোনান সাম্যাবস্থা, আর 4 নম্বর হচ্ছে ব্যাপক প্রবাহ। 4 নম্বরটা কিসের প্রভাবে ঘটে থাকে? প্রস্বেদনের টানে ঘটে থাকে। এবার আমরা চলে যাই সক্রিয় পরিশোষণে। সক্রিয় পরিশোষণ কাকে বলে বলেছিলাম? যে পরিশোষণ প্রক্রিয়ায় এটিপি ভেঙে যে শক্তি উৎপন্ন হয় সেই শক্তির প্রয়োজন হয়। তাহলে যে পরিশোষণ প্রক্রিয়ায় বিপাকীয় শক্তির প্রয়োজন হয় তাকে বলা হয় সক্রিয় পরিশোষণ। সক্রিয় পরিশোষণ সম্পর্কেও 4টা মতবাদ আছে। একটা হচ্ছে আয়ন বাহক মতবাদ, একটা সাইটোক্রোম পাম্প মতবাদ, একটা লেসিথিন বাহক মতবাদ, আর একটা প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ। তো আয়ন বাহক মতবাদটা কি? আয়ন বাহক মতবাদটা হচ্ছে যে কোষের ভেতরে যে তোমার সৃষ্টি হচ্ছে, এটিপি ভেঙে শক্তি উৎপন্ন হচ্ছে, সেই শক্তি উৎপন্ন হওয়ার কারণে ভেতরে এমন কিছু প্রোটিন থাকে যে প্রোটিনগুলো বাহক প্রোটিন হিসেবে কাজ করে। এই বাহক প্রোটিনগুলো সক্রিয় হয়, এটিপি ভেঙে যে শক্তি উৎপন্ন হয় ওই শক্তির প্রভাবে সক্রিয় হয়, এবং এই প্রোটিনগুলো তখন প্লাজমা ঝিল্লির বাইরে এসে যে অ্যানায়ন এবং ক্যাটায়ন আছে, এক এক আয়নের জন্য এক এক বাহক প্রোটিন থাকে। ওই বাহক প্রোটিনগুলো নির্ধারিত অ্যানায়ন বা ক্যাটায়ন সহযোগে যৌগ গঠন করে প্লাজমা মেমব্রেনের ভেতরে প্রবেশ করে এবং ভেঙে গিয়ে আয়নগুলোকে কোষের ভেতরে মুক্ত করে দেয়। এটি হচ্ছে আয়ন বাহক ধারণা। মানে অনেকটা এইরকম যে তোমার মা বললেন তোমাকে যে এই চিঠিটা তোমার আন্টিকে দিয়ে আসো, তো তুমি হলে তার বাহক, মানে চিঠির বাহক, চিঠিটা পৌঁছাতে হবে। তো আমরা এখানে ধরে নিতে পারি যে কোষের বাইরে দ্রবণের মধ্যে যে পটাশিয়াম আয়ন, সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন আছে, এগুলো হচ্ছে এক একটা চিঠি, আর প্রোটিন অণুগুলো হচ্ছে তুমি যে বহন করে নিয়ে যাবে, আর তোমার আন্টির কাছে নিতে হবে। তাহলে আন্টি হচ্ছে ধরে নাও যে কোষের ভেতরের দ্রবণ। তাহলে এই যে চিঠিটা তুমি নিয়ে যাচ্ছ সেগুলো এক একটা আয়ন, 2-3টা চিঠি নিলে 2-3টা আয়ন, সেগুলো তুমি হচ্ছে প্রোটিন বাহক, নিয়ে গেলে কোথায়? আন্টির কাছে। আন্টি হচ্ছে কোষের ভেতরের দ্রবণ। এটা আমি জাস্ট উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম। তার মানে আয়ন বাহক ধারণায় যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে প্রত্যেকটা আয়ন বহন করার জন্য কিছু বাহক থাকে, বাহক প্রোটিন থাকে। এই প্রোটিনগুলো আয়নগুলোকে বাহির থেকে ভেতরে প্রবেশ করায় এবং ভেতরে নিয়ে মুক্ত করে দেয়। এইভাবে কোষের বাহির থেকে খনিজ লবণগুলো ভেতরে প্রবেশ করে, এখানে বিপাকীয় শক্তির প্রয়োজন হয়। আর বাকি যে 3টা মতবাদ, এই মতবাদগুলোই হচ্ছে মূল মতবাদ। সাইটোক্রোম পাম্প মতবাদ বা লুন্ডেগার্ড মতবাদ, এটার অপর নাম হচ্ছে লুন্ডেগার্ড মতবাদ, কারণ বিজ্ঞানী লুন্ডেগার্ড এই মতবাদটি প্রবর্তন করেছেন। তারপর লেসিথিন বাহক মতবাদ এবং প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ। এই 3টা মতবাদই কিন্তু আয়ন বাহক ধারণার উপর নির্ভরশীল। অর্থাৎ এই 3টা মতবাদে দেখা গেছে বিজ্ঞানীরা এক একজন এক এক ধরনের বাহক সম্পর্কে জানিয়েছেন। তো যেই ধারণায় যে বাহক সম্পর্কে জানিয়েছেন সেই নামকরণ হয়েছে। আমরা প্রথমেই লেসিথিন বাহক মতবাদে চলে যাই। লেসিথিন বাহক মতবাদে যেটা বোঝাচ্ছে, আমরা যেহেতু জানি যে এই 3টা মতবাদই আয়ন বাহক ধারণার উপর নির্ভরশীল, তাহলে লেসিথিন বাহক বলতে কি বোঝাচ্ছে?
বিজ্ঞানী ব্যানেট ক্লার্ক 1956-এ কি বলেছি, বিজ্ঞানী ব্যানেট ক্লার্ক 1956-এ তিনি মনে করেন যে ওই যে আমি বলেছি আয়ন বাহক, হ্যাঁ, এখানে ইয়েতে যে কোষের বাইরের দ্রবণে যে আয়নগুলো আছে, লেসিথিন হচ্ছে একটা বাহক। লেসিথিন একটা ফসফোলিপিড, এইটা লেসিথিন কার নাম, একটা ফসফোলিপিডের নাম, এটা বাহক হিসেবে কাজ করে। এবং লেসিথিনটা কি করে, কোষঝিল্লির বাইরের তলে গিয়ে অ্যানায়ন ও ক্যাটায়নকে গ্রহণ করে একটা যৌগ তৈরি করে। এই লেসিথিনটা কোষঝিল্লির বাইরে যায়, বাইরে সেখানে মাটিতে যে দ্রবণ আছে সেই দ্রবণে যে অ্যানায়ন এবং ক্যাটায়নগুলো আছে, এই অ্যানায়ন এবং ক্যাটায়নগুলোর সাথে লেসিথিন যুক্ত হয়ে যৌগ গঠন করে। যৌগ গঠন করে সে আবার ভেতরের তলে ফিরে আসে। লেসিথিনটা ওই অ্যানায়ন ক্যাটায়নগুলো সহ নিজে যৌগ গঠন করে ভেতরের তলে ফিরে আসে। ফিরে এসে যৌগটার এই যৌগটা মানে সে যে অ্যানায়ন এবং ক্যাটায়নের সাথে যুক্ত হয়ে একটা জটিল যৌগ গঠন করেছে, এই যৌগটা যখন কোষের ভেতরের তলে আসে তখন কোলিন ফসফ্যাটাইডিক অ্যাসিডে ভেঙে গিয়ে আয়ন দুটিকে মুক্ত করে দেয়, অ্যানায়নকেও মুক্ত করে দেয়, ক্যাটায়নকেও মুক্ত করে দেয়। এই যে ভাঙার জন্য যে শক্তিটা প্রয়োজন, এটা কোত্থেকে আসে, আসে হচ্ছে এটিপি থেকে। কোষের ভেতরে যে এটিপি আছে সেই এটিপি ভেঙে যে শক্তি উৎপন্ন হয়, সেই শক্তিই লেসিথিন অ্যানায়ন এবং ক্যাটায়নের সাথে যে যৌগ গঠন করেছে সেই যৌগকে ভাঙার জন্য বা বাইরে সেটা গিয়ে যৌগ গঠনের জন্য শক্তি কাজ করে থাকে। এই মতবাদটাকে বলা হয় লেসিথিন বাহক মতবাদ বা লেসিথিন বাহক ধারণা বা লেসিথিন ক্যারিয়ার কনসেপ্ট। এরপরে আমরা যাই 3 নম্বর মতবাদে, সক্রিয় পরিশোষণের 3 নম্বর মতবাদ হচ্ছে সাইটোক্রোম পাম্প মতবাদ। এটি বোঝার জন্য একটু আমাদেরকে ইয়েতে যেতে হবে, চিত্রে যেতে হবে, তাহলে আমরা একটু ভালো ধারণা নিতে পারবো। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ যে সাইটোক্রোম পাম্প মতবাদের একটা হিজিবিজি একটা চিত্র। আমরা একটু বুঝে নিই যে আসলে এটা দ্বারা কি বোঝাচ্ছে। এটার অপর নাম আমি কি বলেছিলাম, সাইটোক্রোম পাম্প মতবাদের অপর নাম হচ্ছে লুন্ডেগার্ড থিওরি। কেন লুন্ডেগার্ড থিওরি বলা হয়, কারণ হচ্ছে বিজ্ঞানী লুন্ডেগার্ড এটা প্রবর্তন করেছেন। তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে এখানে বাহক থাকবে সাইটোক্রোম। আমরা যেটা আগেই বলেছি যে ইয়েগুলো আয়নগুলো বহন করার জন্য কিছু বাহক থাকে, তো এখানে বাহক থাকবে সাইটোক্রোম। এই জন্য এটাকে সাইটোক্রোম পাম্প মতবাদ বলা হয়। তো সাইটোক্রোম, এই সাইটোক্রোম বিভিন্ন ধরনের হতে পারে, সাইটোক্রোম এ, সাইটোক্রোম বি, সাইটোক্রোম সি ইত্যাদি। তো এই মতবাদ অনুযায়ী অ্যানায়নটা পরিশোষিত হয় সাইটোক্রোম পাম্পের মাধ্যমে। অ্যানায়নটা এটা হচ্ছে কোষের বাহিরের দ্রবণ, এটা হচ্ছে কোষের ভেতরের দ্রবণ। এখানে বড় যে প্রশস্ত জায়গাটা দেখতে পাচ্ছ এটা মূলত কোষঝিল্লি। যেহেতু ভেতরে বিক্রিয়া সংঘটিত হয় বা কিছু প্রক্রিয়া চলে সেজন্য, এবং প্রক্রিয়াটা চিত্রাকারে দেখাতে হচ্ছে সেজন্য আমরা জায়গাটাকে বড় করে দেখিয়েছি। মূলত এটা একটা মেমব্রেন। এই মেমব্রেনটার ভেতরে তোমরা প্রথম অধ্যায়ে মেমব্রেনের গঠন দেখেছো, সেখানেও অনেক সূক্ষ্ম সূক্ষ্ম গঠন আছে এবং অনেক প্রক্রিয়া চলে। তো এখানে এই যে মেমব্রেনের এটা বাইরের তল আর এটা হচ্ছে ভেতরের তল। এখানে এই দাগ দিয়ে আমি নির্দেশ করে দিয়েছি, এটা হচ্ছে মেমব্রেনের বাইরের দিকের তল আর এটা হচ্ছে কোষের ভেতরের দিকে মেমব্রেনের তল। তো এখানে যেটা মূল কনসেপ্ট সেটা হচ্ছে সাইটোক্রোমই হচ্ছে অ্যানায়নের বাহক। এখন কিভাবে করা হয়, কিভাবে সে এই সাইটোক্রোম অ্যানায়নকে বহন করে কোষের ভেতরে নিয়ে আসে সেটাই আমরা দেখি। আর বিজ্ঞানী লুন্ডেগড়ের মতে ভেতরের তলে ডিহাইড্রোজেনেস বিক্রিয়ার ফলে, যে ডিহাইড্রোজেনেস এটা হচ্ছে ভেতরের তল, এখানে ডিহাইড্রোজেনেস বিক্রিয়া সংঘটিত হয় এবং ডিহাইড্রোজেনেস বিক্রিয়ার ফলে এখানে এই ইলেকট্রন তৈরি হয় আর এখানে প্রোটন তৈরি হয়। এখানে একটা প্রোটন হবে অর্থাৎ হাইড্রোজেন আয়ন, যেটা দেখানো হয়নি চিত্রে ভুলে, এখানেও একটা হাইড্রোজেন আয়ন হবে। এখানে কি বলেছি, ডিহাইড্রোজেনেস বিক্রিয়ার ফলে এই ইলেকট্রন সৃষ্টি হয় এবং কি সৃষ্টি হয়, প্রোটন সৃষ্টি হয়।
তো ইলেকট্রনটা সাইটোক্রোম চেইনের মাধ্যমে বাইরের দিকে চলে যায়। এই যে ইলেকট্রন দেখেছো, এই ইলেকট্রনটা সাইটোক্রোম চেইন বাহিত হয়ে বাইরে চলে আসে। এই যে এটা বাইরের তল, তাহলে ভেতরের তলে ইলেকট্রন সৃষ্টি হয়েছিল কিভাবে? ডিহাইড্রোজেনেজ বিক্রিয়ার মাধ্যমে। এই ইলেকট্রনটা সাইটোক্রোম দ্বারা বাহিত হয়ে বাইরের তলে আসে। তারপর কি হয়? এই ইলেকট্রনটা সাইটোক্রোম চেইনের মাধ্যমে বাইরে এসে এখানে যে অক্সিজেন আছে বাহিরের কোষের বাইরে যে অক্সিজেন আছে সে অক্সিজেন এই প্লাজমা মেমব্রেনের বাইরের তলে সংস্পর্শে থাকে। তো এখানে যে ইলেকট্রন আসলো, এই ইলেকট্রন অক্সিজেনের সাথে মিলে এখানে যে প্রোটন সৃষ্টি হয়েছিল ডিহাইড্রোজেনেজ বিক্রিয়ার মাধ্যমে, এই প্রোটনটা বাহিত হয়ে বাইরের তলে আসে। তাহলে এদিক থেকে অক্সিজেন আসলো, ডিহাইড্রোজেনেজ বিক্রিয়ার মাধ্যমে প্রোটন আসলো, আর ইলেকট্রনটা সাইটোক্রোম চেইনের মাধ্যমে বাহিত হয়ে বাইরের তলে আসলো। তাহলে বাইরের তলে এখন আমরা তিনটা উপাদান দেখতে পাচ্ছি, একটা অক্সিজেন, একটা ইলেকট্রন, আর একটা হচ্ছে প্রোটন আয়ন বা হাইড্রোজেন আয়ন। এই তিনটা একত্রিত হয়ে সৃষ্টি করে কি? পানি। কেমন? পানি তৈরি করে। এই ঘটনাটার ফলে, এই বিক্রিয়ার ফলে বাইরের তলে সাইটোক্রোমের বিজারিত লৌহ ইলেকট্রন হারিয়ে জারিত হয় এবং একটা অ্যানায়ন গ্রহণ করে। এই বাইরের তলে যে বিজারিত লৌহ, সাইটোক্রোমগুলো কিন্তু লৌহ ঘটিত পদার্থ, এই সাইটোক্রোমগুলোর বিজারিত লৌহ বাহির থেকে একটা অ্যানায়নকে গ্রহণ করে। বিজারিত আর জারিত দুইটা আমাদেরকে একটু বোঝা দরকার। বিজারণ যখন সংঘটিত হয় তখন কোনো যৌগ কি করে? ইলেকট্রন গ্রহণ করে। এই যে ইলেকট্রনটা গ্রহণ করে এদিকে এনেছে। আর ইলেকট্রন যখন গ্রহণ করে তখন তোমার ঋণাত্মক আয়ন বেড়ে যায় আর ধনাত্মক আয়ন কমে যায়। তখন এখানে মানে আয়রনকে ফেরাস হিসেবে দেখানো হয়েছে। আর যখন জারিত হয় বা যখন জারণ ঘটে তখন ইলেকট্রন ত্যাগ করে। ইলেকট্রন ত্যাগ করার কারণে ঋণাত্মক আয়ন কমে যায়, ধনাত্মক আয়ন বেড়ে যায়। তো এটা জারিত অবস্থা, এটা বিজারিত অবস্থা। তাহলে ওই বিজারিত লৌহটা কি করে? বাহির থেকে একটা অ্যানায়নকে গ্রহণ করে। তাহলে এখানে এই বাহির থেকে একটা অ্যানায়নকে গ্রহণ করে সে কোন রূপ ধারণ করলো? সে তার কাছে ছিল দুইটা অ্যানায়ন, বাহির থেকে আরেকটা অ্যানায়ন গ্রহণ করার কারণে জারিত হয়ে সে তিনটা অ্যানায়ন হলো। এরপর ভেতরের তলে সাইটোক্রোম এই জারিত লৌহ, সাইটোক্রোমের এই জারিত লৌহটা কি করে? ডিহাইড্রোজেনেজ বিক্রিয়া থেকে প্রাপ্ত যে ইলেকট্রন আয়নটা, এভাবে এই যে জারিত লৌহ এই ইলেকট্রনটাকে কি করে? ডিহাইড্রোজেনেজ বিক্রিয়ার মাধ্যমে যে ইলেকট্রনটা উৎপন্ন হলো, এই ইলেকট্রনটার সাথে ওই যে অ্যানায়ন, এই অ্যানায়নটা ইলেকট্রনকে গ্রহণ করে বিক্রিয়ার শেষ পর্যায়ে ভিতরের দিকে মুক্ত করে দেয়। অর্থাৎ এখান থেকে যে অ্যানায়নটা বিজারিত লৌহ গ্রহণ করেছিল, সেই অ্যানায়নটা ওই যে জারণ বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে সর্বশেষে এখানে ডিহাইড্রোজেনেজ প্রক্রিয়ায় যে ইলেকট্রন সৃষ্টি হয়েছিল, সেই ইলেকট্রনের কার্যকারিতায় এই অ্যানায়নটাকে ভেতরের তলে মুক্ত করে দেয়। এভাবেই বাহির থেকে অ্যানায়নগুলো সাইটোক্রোম পাম্পের মাধ্যমে ভেতরের তলে এসে জমা হতে থাকে। কি বললাম? সাইটোক্রোমের কাজ হলো বাহির থেকে বিভিন্ন ধরনের অ্যানায়ন ভেতরে নিয়ে আসা। বাহক হচ্ছে সাইটোক্রোম, জারণ বিজারণের মাধ্যমে সে এই কাজটা করে থাকে। তাহলে এভাবে সে বারবার গিয়ে যখন অ্যানায়নগুলোকে ভেতরের তলে আনলো, তখন ভেতরের তলে অনেকগুলো অ্যানায়ন চলে আসলো। আর অনেকগুলো অ্যানায়ন যখন ভেতরের তলে আসে তখন কিন্তু একটা চার্জের হয়, বাইরের দিকের চার্জ এবং ভেতরের দিকের চার্জের মধ্যে পার্থক্য সৃষ্টি হয়। অর্থাৎ ভেতরে অ্যানায়নের পরিমাণ বেড়ে যায়। তো এই অ্যানায়নের পরিমাণ যখন বেড়ে যায় তখন তো ভেতরের অবস্থাটা নিষ্ক্রিয় হওয়া প্রয়োজন। নিষ্ক্রিয় হওয়ার জন্যই তখন এই ক্যাটায়নগুলো তখন আর বিপাকীয় শক্তির প্রভাবে প্রবেশ করে না, বরং এই ভেতরের এই পরিবেশটাকে নিষ্ক্রিয় করার জন্য, যেহেতু অ্যানায়ন জমা হয়ে গেছে, তখন নিষ্ক্রিয় পদ্ধতিতে, ওই যে আমরা বলেছি যে পদ্ধতির জন্য কোনো বিপাকীয় শক্তির প্রয়োজন হয় না, নিষ্ক্রিয় পদ্ধতির মাধ্যমে ক্যাটায়নগুলো ব্যাপিত হয়ে প্লাজমা ঝিল্লির মধ্য দিয়ে কোষের ভেতরে প্রবেশ করে। এভাবে কোষের বাইরে
অবস্থিত বাহিরের দ্রবণে অ্যানায়ন এবং ক্যাটায়নগুলো কোষের ভেতরে প্রবেশ করছে, কিছু বাহকের মাধ্যমে, কিছু নিষ্ক্রিয় পদ্ধতিতে। তো এখানে কথা হচ্ছে আসলে পরিশোষণ প্রক্রিয়া নিষ্ক্রিয় পদ্ধতিতেও ঘটে থাকে, সক্রিয় পদ্ধতিতেও ঘটে থাকে। এখন যদি আমাদের প্রশ্ন হতে পারে যে যদি নিষ্ক্রিয় পদ্ধতিতেই ঘটে থাকে তাহলে আর সক্রিয় পদ্ধতির প্রয়োজন কি? সক্রিয় পদ্ধতির প্রয়োজন হচ্ছে উদ্ভিদের তো সবগুলো উপাদানেরই প্রয়োজন, অ্যানায়নও প্রয়োজন, ক্যাটায়নও প্রয়োজন। এখন ধরো মূলের বাইরে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো মানে মূলের ভেতরের দ্রবণের উপাদানের চেয়ে এখানকার উপাদান ঘনত্ব কম, কিন্তু এই উপাদানগুলো উদ্ভিদের জন্য প্রয়োজন। এখন এই উপাদানগুলো যখন বাইরের দ্রবণে ঘনত্ব কম থাকে, ভেতরের দ্রবণে বেশি থাকে, এই কম থাকা অবস্থায় উদ্ভিদের জন্য উপাদানগুলো প্রয়োজন, তাহলে এই অবস্থায় তো ব্যাপিত হবে না। তো উপাদানগুলো উদ্ভিদ কিভাবে পাবে? উদ্ভিদের তো পেতে হবে। হ্যাঁ, তখন তারা মানে উদ্ভিদ কিভাবে এই প্রয়োজনীয় উপাদানগুলো উদ্ভিদ কিভাবে গ্রহণ করে? সক্রিয় পদ্ধতিতে গ্রহণ করে, অর্থাৎ বিপাকীয় শক্তি খরচ করে উদ্ভিদ আয়নগুলোকে গ্রহণ করে বা প্রয়োজনীয় খনিজ উপাদানগুলোকে গ্রহণ করে। আমাদের সর্বশেষ সক্রিয় পরিশোষণ পদ্ধতির সর্বশেষ মতবাদ ছিল প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট সিস্টেম বা প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ। এই মতবাদ অনুযায়ী এটাই হচ্ছে আধুনিক মতবাদ, সক্রিয় পরিশোষণের আধুনিক মতবাদ। এই মতবাদ অনুযায়ী যেটা বলা হচ্ছে সেটা, এই মতবাদটা কে প্রবর্তন করেছেন? পিটার মিশেল 1968-এ এই মতবাদটা প্রবর্তন করেন। তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে মানে কোষঝিল্লির উভয় দিকে তড়িৎ রাসায়নিক নতিমাত্রা সৃষ্টির মাধ্যমে আয়নগুলো কোষের ভেতরে স্থানান্তরিত হয়। কোষঝিল্লির উভয় দিকে, কোষঝিল্লির বহিস্থ দ্রবণ, কোষঝিল্লির ভেতরের দ্রবণ। ধরো এটা কোষের ভেতরের দিক আর এটা হচ্ছে কোষের বাইরে মাটির অংশ, এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। তো আমরা তো আগেই বলেছি যে বিভিন্ন বাহক আছে যারা সক্রিয় পদ্ধতিতে আয়নগুলোকে বহন করে কোষের ভেতরে প্রবেশ করে, এগুলো এক একটা বাহক প্রোটিন। এক এক প্রোটিন এক এক আয়নকে বহন করার জন্য কাজ করে, সেটা আমরা আয়ন বাহক ধারণায় পেয়েছি। তো এই মতবাদ অনুসারে আয়ন নির্দিষ্ট কিছু সংখ্যক প্রোটিন বাহক দ্বারা আয়নগুলো বাহিত হয়। বাইরের দ্রবণ থেকে কোষের ভেতরের দ্রবণে আয়নগুলো প্রবেশ করে। এক্ষেত্রে নির্দিষ্ট প্রোটিন নির্দিষ্ট আয়নের জন্য বাহক হিসেবে কাজ করে। হ্যাঁ, যেমন এই প্রোটিন, এটা এক ধরনের প্রোটিন, এটা প্রোটন আয়নকে প্রবেশ করানোর জন্য, প্রোটন আয়নটা বাইরে নেওয়ার জন্য কাজ করতেছে। আবার একইভাবে অন্য আরেকটা বাহক প্রোটিন পটাশিয়াম আয়নকে কোষের ভেতরে প্রবেশ করার জন্য কাজ করছে। এইভাবে এক এক প্রোটিন এক এক আয়নকে বহন করার জন্য কাজ করে থাকে। তো ধারণা করা হয় যে কোষঝিল্লির ভেতরের তলের দিকে এটিপেজ এনজাইমের ক্রিয়ার ফলে এটিপিটা ভাঙে। এই যে এটিপেজ এনজাইম ক্রিয়া করে এটিপিটাকে ভাঙার ফলে এডিপি এবং ইনঅর্গানিক ফসফেট উৎপন্ন হয় আর প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়। হ্যাঁ, তো এই শক্তির প্রভাবে এখানে যে এটিপেজ এনজাইমে ভেঙে যে শক্তি নির্গত হচ্ছে, এটার প্রভাবে কোষের ভেতরে যে প্রোটন আয়ন ছিল, এই প্রোটন আয়নটা কোষের বাইরে নিক্ষিপ্ত হয়। এই প্রোটন আয়নটা, এখানে যে শক্তি আসছে সেই শক্তির প্রভাবে কোষের ভেতরের প্রোটন আয়নটা কোষের বাইরে নিক্ষিপ্ত হচ্ছে। এটাকে বলা হয় প্রোটন পাম্প। মানে এই শক্তির প্রভাবে এটা যে বাইরে নিক্ষিপ্ত হলো, এটাকে বলা হয় প্রোটন পাম্প। প্রোটন পাম্পের কারণে কোষের বাইরের সাথে ভেতরের পিএইচ গ্রেডিয়েন্টে পার্থক্য সৃষ্টি হয়। পটাশিয়াম গ্রেডিয়েন্টে বাইরের দিকে পজিটিভ চার্জ বেড়ে যায়, ভেতরের দিকে পজিটিভ চার্জ কমে যাচ্ছে। তো এই যে কোষের ভেতরে পজিটিভ চার্জ, যে দুইটা, এই যে একত্রে দুইটা চার্জ, একটা পিএইচ গ্রেডিয়েন্ট আর একটা তোমার কি বললাম, প্রোটন পাম্পের কারণে কোষের বাইরের সাথে ভেতরের দিকে পিএইচ গ্রেডিয়েন্ট এবং পটেনশিয়াল গ্রেডিয়েন্ট তৈরি হয়। এই দুইটাকে একত্রে কি বলা হয়? এই গ্রেডিয়েন্টটাকে বলা হয় ইলেকট্রোপটেনশিয়াল গ্রেডিয়েন্ট বা প্রোটন মোটিভ ফোর্স। একটা হচ্ছে প্রোটন বাইরে নিক্ষিপ্ত হচ্ছে আর এটা হচ্ছে চার্জের পার্থক্য হচ্ছে, দুইটাকে একসাথে বলা হয় ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। হ্যাঁ, তো কোষ পর্দার ভেতরে প্রোটন মোটিভ ফোর্স তৈরি হলেই এই কোষ পর্দার ভেতরে প্রোটন মোটিভ ফোর্স যখন তৈরি হয়
তৈরি হলে তখন এইখানের ভেতরে যে বাহক প্রোটিনগুলো আছে এই বাহক প্রোটিনগুলো সক্রিয় হয়। বাহক প্রোটিনগুলো সক্রিয় যখন হয় তখন ক্যাটায়নগুলোকে বহন করে বাইরের দ্রবণ থেকে ভেতরে নিয়ে যায়। যে ক্যাটায়নগুলোকে বহন করে বাইরের দ্রবণ থেকে কি করে ভেতরে নিয়ে যায়। আর প্রোটিনও বাইরে থেকে এই একই সাথে তোমার প্রোটনও মানে যখন এই প্রোটন বাহক এই ক্যাটায়ন বাহকগুলো ক্যাটায়নকে বাহির থেকে ভেতরে নিয়ে যায়, প্রোটন পাম্পের কারণে যে ফোর্স তৈরি হলো এটার কারণে ক্যাটায়নগুলো বাহক প্রোটিনের মাধ্যমে কোষের ভেতরে প্রবেশ করলো। একই সাথে কিন্তু প্রোটনটাও কোষের ভেতরে প্রবেশ করার চেষ্টা করে। তো কোষের ভেতরে যখন প্রোটন প্রবেশ করার চেষ্টা করে তখন সেই সময় অ্যানায়নগুলো এই যে অ্যানায়নগুলো প্রোটনের সাথে কোষের ভেতরে প্রবেশ করে। যেহেতু প্রোটনের সাথে একসাথে অ্যানায়নগুলো কোষের ভেতরে প্রবেশ করছে সেই জন্য এটার নামকরণ করা হয়েছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট সিস্টেম। এই যে প্রোটন এবং অ্যানায়ন একসাথে প্রবেশ করছে সেই জন্য এটাকে এই মতবাদের নামকরণ করা হয়েছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট সিস্টেম। প্রথমে এটিপি ভেঙে এডিপি উৎপন্ন হয়, শক্তি উৎপন্ন হয়। এই শক্তির প্রভাবে প্রোটনটা কোষের ভেতর থেকে বাইরে নিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। এখানে পটেনশিয়াল গ্রেডিয়েন্টের সৃষ্টি হচ্ছে। পটেনশিয়াল গ্রেডিয়েন্ট সৃষ্টি হওয়ার কারণে প্রোটিন বাহকগুলো সক্রিয় হয়ে যায়। এই প্রোটিন বাহকগুলো তখন বাহির থেকে ক্যাটায়নগুলোকে ভেতরে প্রবেশ করায়। ভেতরে প্রবেশ করানোর ফলে একই সাথে প্রোটনটাও ভেতরে প্রবেশ করতে চায়, আর প্রোটনের সাথে তখন অ্যানায়নও একই সাথে ভেতরে প্রবেশ করে। তো এই ধারণাকে বলা হয় প্রোটন অ্যানায়ন ও ট্রান্সপোর্ট সিস্টেম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা জানতে পারলাম যে দুই ধরনের খনিজ লবণ শোষণ প্রক্রিয়া আছে, নিষ্ক্রিয় পরিশোষণ এবং সক্রিয় পরিশোষণ। দুইটারই চারটা করে মতবাদ আছে। সেই মতবাদগুলো সম্পর্কেও আমরা জানলাম। তোমাদেরকে দুটো কাজ দিয়ে দিচ্ছি। একটা হচ্ছে নিষ্ক্রিয় পরিশোষণ প্রক্রিয়া বর্ণনা করবে, এই বিষয়ে তোমরা নোট করবে। আর একটা হচ্ছে সক্রিয় পরিশোষণের যে বিভিন্ন পদ্ধতি তোমরা দেখেছো সেগুলোর মধ্যে তুলনামূলক আলোচনা করবে। তো আজকের মতো আমরা এখানেই শেষ করি। ধন্যবাদ সকলকে ধৈর্য ধরে ক্লাস তোমরা দেখেছো, শুনেছো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।